আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তুই যে শুধু আমার গল্পের পার্ট 10 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহে আমি আরুষকে অনেকবারই সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস আরুষ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলেছে। কেননা আমার মুখে সেই আগের দিনের কথা যেন তার সহ্যই হয় না। কেননা আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে, আর সেই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। আমি কিভাবে তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরুষ কোনো মতে আমাকে কষ্ট দিতে চায় না, আর আমি নিজেও জানি ও কষ্টগুলো মনেও রাখতে চায় না। কিন্তু আমি এবার কী করব? ওকে সত্যিটা জানানো আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝতেও পারছিলাম না। আমি যখন এসব ভাবছি, তখন আরুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতন ভেবেই চলেছি। আরুষ তা দেখে হালকা কাশি দেয়। আমি চমকে উঠি। আমি পাশে ফিরে দেখি আরুষ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরুষ ভুরু কুঁচকে বলল, কি হয়েছে তোমার? এত গভীরভাবে কি চিন্তায় মগ্ন ছিলে যে বুঝতেই পারছো না আমি এখানে এসে দাঁড়িয়ে আছি? তখন রিমি বলল, ইয়া মানে আসলে। আরুষ বলল, থাক, বলতে হবে না। যার ইচ্ছায় তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি? সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আছে, তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। রিমি বলল, কেন? আরুষ বলল, আমার এক ক্লায়েন্ট আমাদের এক পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। রিমি তখন বলল, তাহলে তুমিই যাও, আমি কোথাও যাব না। আরুষ বলল, আমাদের দুজনকে ইনভাইট করেছে, সো আমাদের দুজনকে যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস বা নাই চাস, তোকে যেতেই হবে। তোকে তো আমার সাথে যেতে হবে। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়িতে কথা শুনতেও চাই না। আর আমাকে কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিকে আরুষে যাওয়ার দিকে তাকিয়েছি। আমি ভালো করেই জানি আমি না চাইলেও যেতে হবে, তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আরুষ রুমে এসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে এক হুর দাঁড়িয়ে আছে। সে তার হুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরানো হোয়াইট ব্লু অ্যান্ড কম্বিনেশন একটা পার্টি গাউন, তার মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো, চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালারের লিপস্টিক, মুখে কোনো মেকআপও নেই। চুলগুলো স্ট্রেচ করা, সামনে কেয়ার কাটা, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। কানে ছোট ছোট ডায়মন্ডের ইয়ারিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, ওই সাইডে ওড়না দেওয়া। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে রিমিকে। আরুষ তো নেশা পড়া চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন রিমনি সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবেন না? সন্ধ্যা তো নেমেই আসলো। রিমির কথায় আরুষের ধ্যান ভাঙলো। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের স্যুট বের করে পড়ল। পার্টিতে সকলের দৃষ্টি রিমি আর আরুষের দিকে, কেননা তাদের একদম সেই লাগছে। তাদের ড্রেস কম্বিনেশন দুজনের মিলিয়েই পড়েছে। পার্টিতে থাকা সকল মেয়েরা আরুষের দিকে হা করে তাকিয়ে আছে। থাকবে না কেনই বা? আরুষ আজ রিমির সাথে ম্যাচ করে ব্লু কালারের আর ব্লু প্যান্ট পরেছে, ভিতরে হোয়াইট কালারের শার্ট, আর চুলগুলোতে জেল দিয়েও এসেছে। রিমি নিজেও প্রথমে আরুষের দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু তখন বুঝতে পারে যে মেয়েরা আরুষের দিকে কেন তাকিয়ে আছে। আরুষকে একদম হ্যান্ডসাম লাগছে, তাই রিমির ভিতরে একটা জেদ উঠে গেল। সে নিজের সাথে নিজেই বিড়বিড় করতে লাগলো আর বলতে লাগলো, এত হ্যান্ডসাম সেজে আসার কি মানে বুঝলাম না। সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে? অন্য জামাইয়ের দিকে এমনভাবে কি কেউ কি তাকায়? সবগুলো লুচ্চা মাইয়া। দেখিস তোদের ভাগে একটা কালো কুমুরের মতো একটা জামাই পরবো, আর আমার জামাইয়ের দিকে নজর দেওয়া তো। হ্যাঁ, আমি যখন এসে বিড়বিড় করছিলাম, তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলে, হ্যালো মিস, আই এম আকাশ অ্যান্ড ইউ। আমি কিছু বলতে যাব এর আগে আরুষ আমার পিছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে তখন বলল, হাই মিস্টার আকাশ, অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ রিমি খান। তখন আকাশ বলল, ও, আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। তখন আরুষ দাঁতে দাঁত চেপে রেখে রিমিকে বলল, ভুলেও যেন কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, তা নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আরুষ আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে, আর তার কিছু ক্লায়েন্ট তার সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজন মধ্যবয়স্ক লোক মাইক নিয়ে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। সকলে তখন তার দিকে তাকায়, সকলের দৃষ্টি এখন তার দিকে। লোকটি বলল, আপনারা সকলেই জানেন আজকের এই পার্টি আমার নিউ প্রপার্টি শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না এই প্রজেক্টে কে কে কাজ করেছেন। আমাকে তার সাথে কাজ করার এই সুবর্ণ সুযোগটি করে দিয়েছেন। হ্যাঁ, সে আর কেউ না, আরুষ খান। হ্যাঁ, সকলেই ঠিকই শুনছেন, আমাদের এই নিউ প্রজেক্টের সাথে মিস্টার আরুষ খান যুক্ত। আর আপনারা জেনে খুশি হবেন যে তিনি আজ আমাদের মাঝে উপস্থিত। কিন্তু আজ তিনি একা নন, তার সাথে তার বিউটিফুল ওয়াইফও আছেন, রিমি খান।
আর আমাদের এই পার্টির মূল কেন্দ্রবিন্দু তাদেরকে ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন দ্য স্টেজ। আমরা তো হোস্টিং করতে পারি না, আর না তেমন সাজিয়ে বলতে পারি, তাই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। তখন আরশ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, আত্মপর সকলের সামনে আমাকে পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। আরশ বলল, জি বলুন মিস্টার রহমান। তখন লোকটি বলল, আমরা সকলে আপনার অ্যান্ড মিসেস খানের একটা কাপল ড্যান্স দেখতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। তখন আরশ বলল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। লোকটি বলল, কি শর্ত? আরশ বলল, আমায় একাও নয়, বরং আজকে উপস্থিত সকল কাপলকে একসাথে ড্যান্স করতে হবে। তখন লোকটি বলল, হোয়াই নট, রিকোয়েস্ট প্লিজ অল কাপল কাম অন দ্য স্টেজ। একে একে সকলে স্টেজে চলে আসে, আর চারিদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজ এসে পড়ে, আর চারিদিকে মিউজিক বেজে ওঠে। আরশ আমার এক হাত ওর কাঁধে রাখে, আর এক হাত ওর হাতের বাজে নিয়ে নেয়, আর ওর হাত নিজের এক হাত আমার কোমরে রাখে। আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ড্যান্স করতে থাকে। আমার এক আঙ্গুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে, আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে ড্যান্স করতে থাকে। সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘোরায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। আজ ওর চোখে এক আলাদা নেশা দেখতে পাচ্ছি। আমারও ইচ্ছে করছে ওর ওই চোখের নেশায় পড়তে এবং নিজেকে বিলীন করে দিতে। গান স্টপ হয়ে যায়, আর চারিদিকে লাইট জ্বলে ওঠে। আমরাও দুজনে একটু সরে আসি। সকলে আমাদের তারিফ করছে, কিন্তু এর মধ্যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল, আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি, তখন একটা ওয়েটারের সাথে ধাক্কা খাই, যার ফলে আমার গাউন পানিতে পড়ে যায়। আমি আরশকে বলে ওঠি ওয়াশরুমে চলে যায় এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব, তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছড়ি করেও তার সাথে পেরে উঠলাম না। সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। ইস রে, এই যে কী হবে না। তো নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করুন।